কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে উড়ে গেছে মাদ্রাসার একাধিক কক্ষ, পাশের ভবনেও ফাটল ধরেছে, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জানেন, আল্লাহ আমাদের বাঁচাইছে। যদি আজকে এটা মাদ্রাসা না হইয়া কোনো স্কুল মিস্কুল হইতো, তাইলে এটা দোষ কিন্তু পুরোপুরি জায়গা পড়তো কার কাছে জানেন? কইতে এটা আওয়ামী লীগে করছে। এইটা নির্ঘাত ছাত্রলীগ এই বোমা আইনা এখানে বানাইতেছিল। সেই জায়গা থেকে এক পাবলিক বাংলাদেশের মানুষরা বাঁচাইছে যে একটা ভুল সিদ্ধান্তে মানুষ পৌঁছায় নাই। আজকে এটা মাদ্রাসায় ফুটছে। দেখেন, এই মাদ্রাসাগুলো নিয়ে বিভিন্ন জন ভিডিও করছে। আপনার এই চ্যানেলও আমরা বিভিন্নভাবে আলোচনা করছি যে 17টা মাদ্রাসার নাম ইন্ডিকেট করা ছিল। 17টা, তাদের একটা মাদ্রাসা যেটা ঢাকার মিরপুরে, সেটা তো রাতারাতি উধাও হয়ে গেছে, ওই মাদ্রাসার কেউ নাই। এরপরও বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসা আছে এবং আপনারা জানেন, সবাই মনে আছে হয়তো 2013 সালে চট্টগ্রামের লালখান বাজারে একটা মাদ্রাসা আছে। সেই মাদ্রাসায় এরকম বোমা বিস্ফোরণে 2 জন নিহত হয়েছিল। এবং গতকালকের এই মাদ্রাসার যে বোমা বিস্ফোরণটা হয়েছে, এইখানে আসলে নিহতর ব্যাপারটা একটু গোপনীয়তা রাখছে নাকি আসলে এই বিষয়টা 100% ক্লিয়ার না। আমি এরপরও কেউ কেউ বলতে 4টা ছেলে নিহত হয়েছে, তবে এটা এতিম ছেলে যাদের বাবা মায় নাই, যার কারণে এটা টোটালি সিন আউট করা হয়েছে। আর 5টা ছেলে গুরুতর আহত। না, মৃত্যুর এটা কি লালখান বাজারের কথা বলছেন? না না না, এই যে ঢাকার গতকালকের এটা কেরানীগঞ্জের। এখানে আমাদের সরকারের পক্ষ থেকে মৃত্যুর কোনো কথা কিন্তু বলা হয়নি। বলছি যে এই ছেলেগুলো এখানে এতিমখানা মাদ্রাসা, এটা এখানে এরা বলতেছে 3 জন বা 4 জন যেটা মারা গেছে ওইটার কথা বলাই হচ্ছে না, গোপন, কারণ এদের কোনো পরিবার নাই। সুতরাং কেউ আইসা এদের ওই যে মায়ের ডাকের মতো কেউ আসবে না যে এই লাশ কার। সুতরাং এগুলো গোপনই থাকবে। 4 জন না 5 জন ছেলে আহত সেটা বলা হয়েছে। এখন ঘটনা হচ্ছে ভাই, মাদ্রাসায় তো কোরআন শিক্ষা দেওয়া হয়, সেখানে বোমা বানানোর ট্রেনিং কবে থেকে দেওয়া হইল? মারা গেছে যায় নাই কি হয়েছে সেটা পরের কথা। আর এখন যদি আমি যদি বলি যে মারা গেছে, আমি যদি বলি যে 100 জন মারা গেছে এই মাদ্রাসায়, তাহলে আপনি অস্বীকার করবেন কেমন? আপনি এই ছবিটা না, আপনি ভিডিওটা দেখান, গোটা বিল্ডিং এর একটা অংশ উড়ে গেছে। তার মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কি একটু চিন্তা করতে পারেন যে কি পরিমাণ বিস্ফোরণ হইলে গোটা একটা বিল্ডিং, এটা সম্ভবত 4 তলা বা 5 তলা ফাউন্ডেশনের একটা বাড়ি, পুরো বাড়ির এক অংশ উড়ে গেছে, ছাদ মাত কিছু নেই। এবং এত পরিমাণ বোমা বানানোর সরঞ্জাম এখানে কারা ছিল? কিছু কিছু রিপোর্ট আসছে যে এখানে যারা ছিল তাদের মধ্যে যেই রুমের ভিতরে বোমা বিস্ফোরণ হচ্ছে, ওইখানে 3টা রুমের ভিতরে নাকি পাকিস্তানি কিছু লোকজন ছিল, মানে আইএস এর লোকজন বলতে পারি আমরা, বা পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিসের লোকজন বলতে পারি। এবং আমাদের দেশের সরকার বা গোয়েন্দা সংস্থা জানতো যে এখানে এই পরিমাণ ম্যাটেরিয়ালস আছে। তা না হইলে কারো চোখ ফাঁকি দিয়ে এত ম্যাটেরিয়ালস আনার সম্ভাবনা নাই। এই ধরনের বোমা বিস্ফোরণ হয় পাকিস্তানে, মসজিদে বোমা বিস্ফোরণ, ঘরে বোমা বিস্ফোরণ, অমুক জায়গায় বোমা, এটা পাকিস্তানে দেখি। ঠিক 17টা মাদ্রাসার কথা অনেক দিন যাবত বলতেছে, সবাই বলতেছে, কিন্তু কোন লোক কেউ কোনো কথা বলে না। তার কারণ হচ্ছে যে সরকারের প্রচ্ছন্ন ছায়া আছে। এখন এমনও হতে পারে যে এই বোমাগুলোই তৈরি করা হচ্ছিল যা আগামী ডিসেম্বরের শেষ লাস্ট উইক তো চলতেছে, এখন থেকে হয়তো জানুয়ারি পর্যন্ত বেশ কিছু কিলিং মিশন হবে। বা আপনাদের মনে আছে কিনা আমার সালটা মনে নাই, বাংলাদেশের 500 কতটা জায়গায় এট এ টাইম বোমা বিস্ফোরণ হয়েছিল, জেএমবি করছিল। তো এখনো তো হরকতুল জিহাদ আর কার কার নেতা জানি, ওই যে কি একটা লোক জেলে ছিল, সে বেরোয় আসছে। হাদির জানাজায় দেখা গেছে 2 জন রহমানের কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, এরা 2 জনকে অলরেডি হাদির জানাজায় দেখা গেছে, এরা বাহিরে ঘুরতেছে এবং এখন বোমা বানানো হচ্ছে। আজকে হয়তো কেরানীগঞ্জ কোনো কারণে ফুটে গেছে বিদে আপনারা বলতে পারেন, কালকে আবার কোথায় ফুটবে, পরশুদিন কোথায় ফুটবে, নাকি তারপর দিন আপনার বাসায় ফুটে যাবে সেটাও আপনি জানেন না। এইটা এখন কিন্তু অ্যালার্মিং। এখনো যদি পাবলিক না বুঝে বা এখনো যদি গোয়েন্দা সংস্থা কাজ না করে তাহলে কেমনে হবে? এবং আপনি আরেকটা জিনিস, আজ থেকে 2 দিন আগে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে আরডিএক্স এবং ডেটোনেটর পাওয়া গেছে, যেটা আমাদের ওই বিজিবি বলছে যে এগুলা কি বলে, ভারত থেকে চোরাচালান হয়ে আসছে। আমি আপনার এখানে টক শোতে বলছিলাম যে ভারত এখন
দুইটা তিনটা কাজ করবে না। এক হচ্ছে যে খাদ্যদ্রব্য যাতে বাংলাদেশে না ঢুকে সেটার একটা কন্ট্রোল দিবে। এইখানে মাদক দ্রব্যের চোরাচালান হইলে ভারত এখন আর ঠেকাবে না, করগা। কোনো অস্ত্র শস্ত্রের চোরাচালানো যদি হয় তাতেও ভারত ঠেকাবে না, মানে তোমাদের যা ইচ্ছা করোগা, ওইটাতে ভারত ইয়ে করবে না। এখন এই যে ডেটোনেটর আর আরডিএক্স, ডেটোনেটর এবং আরডিএক্স এর কথা পত্রিকাগুলোতে বলছে, কিন্তু ডেটোনেটরের যে সাইন্স, সে সাইনটা হচ্ছে যেই মেকিং সাইন, সেটা হচ্ছে যে আপনার পাকিস্তান এবং টার্কির বানানো। এগুলো তো ভারত দিয়ে আসার কথা না। তার মানে এগুলো নেওয়া হয়েছে ওই জায়গায় যে ভারতের ভেতরে হয়তো কোনো একটা হামলা চালানোর জন্য। এবং পরবর্তীতে ভারতীয় পত্রপত্রিকা ভারতই বলছে যে অমুক জায়গায় ডেটোনেটর এবং আরডিএস আছে, তোমরা ধরো। তারপরে যে বিজিবি ধরছে, যখন বলছে স্যাটেলাইট ইমেজ ওপেন করে দেবো মানুষের জন্য। তো এই যে আপনার এই মাদ্রাসাগুলোর কথা তো বারবার বলা হইতেছিল যে জঙ্গি উৎপাদন হইতেছে, সরকার কেন চোখ দেয়নি? এবং এখনো ওই মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে কারা কারা ছিল এগুলোর অ্যারেস্ট করে কেন? না রাশেদ হায়দার ভাই, আমরা বিগত সময়ে যখন এই ধরনের জঙ্গিদেরকে ধরা হতো কিংবা গোয়েন্দা সংস্থাদেরকে অ্যারেস্ট করা হতো, সেগুলোকে বলা হতো নাটক, নানা ধরনের কথা তো তখন আমরা শুনতাম, আমরা বিভ্রান্ত হতাম যে আসলে কি ঘটনাগুলো তাই কিনা। এই যে এখন তো আর ওই সরকার নেই, এখন তো ওই সরকার নেই। তো এখন যে ঘটনাগুলো ঘটছে, আইন শৃঙ্খলা বাহিনী এগুলো দিকে খেয়াল করছে কিনা, আপনি যেটা বলছেন আরো তৎপর হওয়া উচিত। ওরা কতটা তৎপর, আর না হলে এত চোখ ফাঁকি দিয়ে এখানে এত বড় ঘটনা, সেখানে দেখা গেল প্রচুর পরিমাণ। ডিজিএফআই এর এক লোকের সাথে আমার গতকাল কথা হয়েছিল, গতকাল এই ঘটনা ঘটার আগে, গতকাল সকালবেলা। তখন ওর সাথে যে কথা, নামটা উল্লেখ করবো না, সে আমার বলছে ভাই বাংলাদেশে এমন এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা আমরা যাই না, বলার উপায় নেই, আমরা মুখ খুললে আমাদের চাকরি যাবে বা আমরা গুম হব। সে বলছিল যে আপনি দেখতে থাকেন আগামী 15 দিন আরো কি ঘটে। এবং এরপরে ঘন্টা 3-4 পরেই দেখলাম যে এই দেখেন এতগুলো কন্টেইনার, এত কিছু এইভাবে ভাঙ্গা পড়ে, কি পরিমাণ বিস্ফোরক ছিল এটা, এবং এটা কোথায় মারার জন্য প্রস্তুত ছিল? নাকি এই জিনিস, নাকি এইসব জিনিস থেকে এখন চোখ সরানোর জন্য আপনার আজকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ ঘেরাও? কোনটা? গতকাল থেকে যে শাহবাগ ঘেরাও হয়েছে, কি এগুলার থেকে চোখ সরানোর জন্য সরকার করতেছে? নাকি এই ধরনের দুই একটা বোমা বা শাহবাগের ওইখানেও ফুটানো হবে, মানুষ মরবে, পরে বলবে যে এটা অন্য কেউ করে দিয়ে গেছে? না রাশেদ হায়দার ভাই, আপনার আশঙ্কার কথাগুলো খুবই ভয়ঙ্কর, মানে শুনতেও খুবই ভয় হয় যে এগুলো কোথায় ব্যবহার হবে, কাদের উপর প্রয়োগ করা হবে, এই যে কাজগুলো আমার আপনার উপর ব্যবহার হবে, আপনার উপর আমার উপর ব্যবহৃত হবে। এমনও তো আছে, আমরা যেটা আশঙ্কা করছিলাম এমনও তো আছে যে এই তারেক জিয়া যেদিন আসছে সেই দিনই ফুটানোর কথা ছিল, হয়তো পারে নাই, যে ওই মিটিং এ ফুটে দিয়া কিছু লোক মাইরা ফেলার, সেটা হয়তো পারে নাই। কারণ আগামীতে যে বিএনপির মিটিং এ ফুটবে না সেটা কেমনে বলেন? বা আপনাকে তো বলতে যে শাহবাগেই যে ফুটবে না 2-4 দিনের ভিতরে এরকম বিশাল বোমা, সেটা আপনি কিভাবে বলেন? আপনি দেখছেন যে গত পরশুদিন ব্রিজের উপর থেকে মারছে একটা বোমার, ওরা বলছে বোমার মতো কিছু একটা আওয়াজ হয়েছে, ওই বেটার মাথাই নাই। তার মানে কি পরিমাণ শক্তিশালী একটা বোমা হইলে আপনার মাথা, ককটেল অন্য জিনিস ভাই, ককটেলে মাথা উড়া যায় না। ককটেল হইলে তো মাথা উড়ে যাওয়ার কথা না, উইন্ডেড হতো, আহত হতো, অনেক মারাই যেত, মারাই যেত, কিন্তু মাথা তো এইভাবে ছিন্ন ভিন্ন হয়ে যেত না। তাহলে কি স্পেশাল কায়দায় এই বোমা, এই র মেটেরিয়াল ব্যবহৃত হচ্ছে? কন্টেনার গুলো সবগুলোই তো র মেটেরিয়াল। রাশেদ হায়দার ভাই, আমরা প্রায় দেখি পাকিস্তানে মসজিদে এরকম আত্মঘাতী হামলা হয়, আফগানিস্তানে হয়, এখনো হয়, আগেও হতো। হ্যাঁ, ইরানে হয়, সিরিয়াতে হয়, এই ধরনের পরিস্থিতি তৈরি হবে এরকম মনে হয়? আমার মনে হচ্ছে, আমি মানে 99% শিওর। হয়তো দেখবেন কোন একদিন এই যে কাদিয়ানিদের যে উপাসনালয়গুলো আছে, মানে মসজিদ কাদিয়ানি নিয়ন্ত্রিত, এগুলোর ভিতরে বোমা হামলা হইতে পারে। শিয়াদের যেগুলো আছে ওগুলোর ভিতরে বোমা হামলা হইতে পারে। ওই যে সুন্নি ওয়াহাবি এগুলোর ভিতরে, ওয়াজ মাহফিলের ভিতরে বোমা হামলা হইতে পারে। এগুলো হবে। বাংলাদেশ আজকে ওই পরিস্থিতিতে আছে মাসুদ ভাই, যে এগুলো হবে। এবং আপনি একটা জিনিস দেখছেন, এই যে গতকালকের এই বোমা হামলাটা নিয়ে আজকে, তারপর এই যে ঘটনাগুলো, এগুলো আবার আরেকজনের ঘাড়ে চাপানোর একটা কৌশল চলবে।
যে এগুলা অমুকে করছে, আরেকজন, অমুকরা করছে, ওই অমুক জন্য দেশ করছে। আপনার আমার কথায় প্রথমে বললাম যে আল্লাহ বাঁচাই দিছে আওয়ামী লীগরে, যে মসজিদ মাদ্রাসা যেহেতু আওয়ামী লীগের দখলে নাই সেই জন্য আওয়ামী লীগের নামটা কইতে পারে নাই। কারণ হচ্ছে এরা তো বুঝাইছে যে আওয়ামী লীগ ইসলামের দুশ্মন, তাহলে ইসলামের দুশ্মন আওয়ামী লীগ, আওয়ামী লীগ তার মসজিদ মাদ্রাসায় যাইব না, যার কারণে ফুটছে এখন মসজিদ মাদ্রাসায়। এখন কি কইবে? মসজিদ মাদ্রাসায় অবস্থান করতে হচ্ছে পাইকারা। এবং একটা জিনিস কি জানেন, প্রতিদিন দিনে 2বার মিটিং হয়, আমি আপনার একদম স্পেসিফিক বলতেছি 2বার। প্রথম মিটিংটা হয় সকাল 12টা থেকে 1টার ভিতরে, সেটা হচ্ছে গোলাম আজমের ছেলে, যেটা হচ্ছে জামি এই বাইরে আসছে, ওই যে নতুন গামছা নিয়ে বাইরে আসছে, এর নামটা ভুলা যায় আমি, ওই ছেলের বাসায় ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল আজমি, অবসরপ্রাপ্ত ওর বাসায়, এবং আমান ওইখান থেকে, আজমি। হ্যাঁ ওর বাসায় হয় 12টা থেকে 1টার ভিতরে মিটিং। এরপরে রাতের 8টার পরে মিটিং হয় আপনার পাকিস্তান এম্বাসির ভিতরে। এখানে এম্বাসির একজন লোক আছে, কি অ্যাম্বাসাডার না কি জানি না এটার নাম, সম্ভবত ইমরান হায়দার, আমার নামে নাম ইমরান হায়দার, তার বাসভবনের ভিতরে হয় রাতের 8টা থেকে 10টার ভেতরে। এবং প্রতিদিনই ওখান থেকে হয় যে কিভাবে বাংলাদেশের ভিতরে একটা ইসলামিক রেভুলেশন আর্মি গঠন করবে। আমার যা সন্দেহ হচ্ছে জানুয়ারি মাসে এই যে চলে যাচ্ছে, কি বলে আমাদের বর্তমান সেনা প্রধান, ও চলে যাওয়ার পরে ওইখানে আমার এই যে আজমির নেই সেনাপ্রধান হয়ে যায়, সেটার একটা প্ল্যানিং চলতেছে যে আজমিরকে আইনা সেনাপ্রধান বানানোর, কারণ এদের কাছে সব সম্ভব। রাশেদ হায়দার ভাই, দেশ এখন নির্বাচনমুখী, সরকার নির্বাচনমুখী, সবাই নির্বাচনমুখী। এখন এগুলো কি কিভাবে সম্ভব? এগুলো কিভাবে নির্বাচন হয়ে গেলে তো আমাদের একটা গণতান্ত্রিক সরকার হবে, তখন তো আর এগুলো করা সম্ভব হবে না। হ্যাঁ, এখন তো নির্বাচন তো হবে না, আপনি নির্বাচন মুখী কোথায় দেখছেন? এই যে আজকে শাহবাগে যেটা দেখতেছেন আপনারা, হাদি হত্যা, আগামী আর 1 সপ্তাহ দেখেন এরা এইভাবে জমাইতে থাকবে আস্তে আস্তে। এরপর এইসব বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীগুলো এদের সমর্থন দিবে, সমর্থন দিয়া ফুলে এফাফে এমন করবে যে জানুয়ারির 15 তারিখের ভিতরে তারা চলো চলো যমুনা ঘেরাও করে ফেলো। ধন্যবাদ মাসুদ ভাই। এই আন্দোলনটা ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার সম্ভাবনা কতখানি এটা আপনি জিজ্ঞেস করছেন। আসলে এই আন্দোলনটা হাদি মারা গেছে এটার বিচার করতে হবে এটার জন্য না, কিন্তু এই আন্দোলনটার মূল কাহিনী কি জানেন? আমরা আগেও আলোচনা করেছিলাম আপনার এখানে, যে হাদিকে যেদিন কবর দেওয়া হবে সেই দিন, তার আগের দিন আলোচনা হয়েছে কবর দেওয়ার আগেই তারা লাশ ছুঁয়ে কসম খেয়ে ওখান থেকে বিপ্লবী সরকার গঠন করবে, কিন্তু সেটার কাহিনী হয়নি। তার কারণ কি জানেন? মাহমুদুর রহমান রে প্রেসিডেন্ট হিসেবে কেউ মানে নাই। মানে এই এনসিপি বা ওই মৌলবাদীরা এদের মধ্যে একটা ডিবেটেশন শুরু হয়ে গেছিল 8 জনে। জামাত কোসে আমরা রাষ্ট্রপতি হব না, মাহমুদুর রহমানের জামাত মানছে, কিন্তু ওই যে বাকি মোল্লা গোষ্ঠী, যেটা ওই যে আপনার মামুনুল হক, তারপরে আপনার কি বলে এটারে হেফাজতের, এরা কিন্তু মানে নাই, যার কারণে ওই দিনের এই প্ল্যানটা করতে পারে নাই। আর ওইটা করতে পারে না, কিন্তু এটা করতে হবে, এটা করতে হবে। এই কারণে গতকাল বা গত পরশু থেকে বসানো হয়েছে কি, এই যে হাদি ভাইয়ের বিচার করতে হবে বিভিন্ন জায়গায়। এনসিপির মধ্যে দেখেন, এনসিপি অলরেডি 10 টুকরা। আপনি কাহিনীটা বুঝেন, আজকে যারা বিবি আজকে পদত্যাগ করছে এনসিপি থেকে, এর 2 দিন আগে আরো কেউ পদত্যাগ করছিল। ওদিকে রাশেদ, যেই রাশেদ খান বলছিল 50 জন টার্গেট, উনি পদত্যাগ করে বিএনপিতে চলে গেছেন। সবকিছু মিলে কিন্তু অবস্থা কিন্তু গুবলেট। এর উপরে ধরেন গতকালকে এই বোমা বিস্ফোরণ, গতকাল মধ্যরাতে 300 বছরের পুরনো মাজার ভাঙছে। আপনি একটা কথা বলেন, আজকে সারাদিনে আপনি যতগুলো লাইভ টক শো দেখছেন, কন্টেন্ট ক্রিয়েটার দেখছেন, এদের মধ্যে আপনি 5% পাবেন না যারা গতকালকের এই বোমা বিস্ফোরণ নিয়ে কথা বলছে, মাজার ভাঙাটা নিয়ে কথা বলছে। কেউ কি আপনারা এটা বলছে? কেউ কি এটা বলছে যে এই যে সেনাপ্রধান গত 2 দিন আগে, পরশু দিন সেনাপ্রধান হঠাৎ করে ভোরবেলা কিছু না জানে সেন্ট মার্টিন কেন গিয়েছিলেন? সেন্ট মার্টিনে আমেরিকান আপনার নেভেল কোরের যে সদস্য, সবচেয়ে বড় অফিসার, সে মারা গেছে সেন্ট মার্টিন একটা হোটেলে। সেই লাশ হেলিকপ্টারে তুলে দেওয়ার জন্য সেনাপ্রধান গেছে, কোনো পোস্টমর্টম হবে না। আজকে চট্টগ্রামের নদীর মাঝখানে থাকা সেন্ট মার্টিনগামী জাহাজ জয়লা পড়লো, 4 জন মারা গেছে। একজনের কথা স্বীকার করা হয়েছে, 3 জন স্বীকার করা হয় নাই। এই 3 জন কারা? যতটুকু জানি 3 জন তিনটাই বিদেশি নাগরিক।
মারতেছে কারা এইভাবে, কিলিং মিশন। তো এই যে আন্দোলন দেখতেছেন এখন, এই যে পোলাপাইন, কিছু পোলাপাইন দিচ্ছে, এটা ঠিক হয় আপনারা যে কোটা আন্দোলনের মতো দেখবেন আগামী 4-5 দিন এভাবে আন্দোলন এটা চলবে চলবে চলবে, এক পর্যায়ে জমাতের পোলাপাইন যোগ হবে ওই এক, তারপরে এসব মৌলবাদীদের ওই যে টুপি পরা সব মৌলবাদী গুলা, যত টুপি পরা সব মৌলবাদ। আপনি আমার যদি বলেন যে ভাই এটা ইসলামের বিরুদ্ধে গেছে, হ্যাঁ ভাই আমি বলবো যে না ভাই, ইসলামের কোথাও টুপি পড়তে কয় নাই, এই টুপি পরা যা সবই হচ্ছে যে মৌলবাদী। এরা যাবে 2 দিন পর থেকে, এরপরে আন্দোলনে যাবে এক দফা এক দাবি, মানে চুপ্পু ভাই পদত্যাগ করো, ডাক্তার ইউনূস পদত্যাগ করো। সেই আবার হয়তো আবার ভিতর থেকে হইতেছে কেউ না কেউ একজন উঠে আসবে, মাহমুদুর রহমান হবে না, মাহমুদুর রহমান হবে না। তার মানে হচ্ছে যে এটা এমন একটা পরিস্থিতি নিয়ে যাবে আগামী জানুয়ারির 15 তারিখের ভিতরে, কিসের ইলেকশন মিলেকশন আপনারা স্বপ্ন দেখতেছেন এগুলা যে ইলেকশন হবে না। এরা চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে যে ইসলামিক রেগুলেশন করার জন্য। পাকিস্তানের সাথে একটা প্যাক্ট হইতেছে, যেন কেউ যদি পাকিস্তানে ঢিল মারে বাংলাদেশের সেনাবাহিনী যাবে বাংলাদেশের উপর আক্রমণ, ওই ন্যাটোর মতন। আর একটা নিউক্লিয়ার হইতে ট্রিটি হইতে পারে। তার মানে কি জানেন, পৃথিবীর বিভিন্ন দেশ যারা নিউক্লিয়ার দেশ অন্য দেশের সাথে ট্রিটি করে, তাদের বোমা কিছু কিছু বোমা ওই দেশে রাখে, তো এতে একটু পাওয়ার বাড়ে। আমার কাছে নিউক্লিয়ার আছে কিন্তু সুইচ তার কাছে নাই। ঠিক পাকিস্তান চাইতেছে 2-4টা নিউক্লিয়ার বোমা বাংলাদেশে রাখতে, একটা ট্রিটি করলে সুইচ তাদের কাছে থাকবে, গন্ডগোল হলে তারা এইখান থেকে মারতে পারবে ইন্ডিয়ারে, কারণ তাদের যে রেঞ্জ তাতে ইন্ডিয়ার ভিতরে যাইব না, বাংলাদেশের মধ্যে রাখে এখান থেকে মারার জন্য। টোটাল প্ল্যান, প্রি প্ল্যান করা পাইক্যাদের। এবং এখনো বাঙালি বুঝতেছে না যে পাইক্যারা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। যেদিন বুঝবে সেদিনে তো করার কিছুই থাকবে না এই বাঙালির মাথায়। সুতরাং এই যে আন্দোলন দেখতেছেন, এইটা হচ্ছে যে ওই সেই হাদি মারা যাওয়ার পরে যেটা করতে পারে না সেটা এখন করার আবার প্ল্যান। এবং আপনাদের অনেকেরই বলছিলাম, তখন সবাই হাসছিলেন, এখন বেরোচ্ছে হাদি তো মারা গেছে 13 তারিখেই, যেদিন অপারেশন হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। অপারেশনের পরে যখন যে ইয়েতে নিয়ে গেল খালেদা জিয়া যেখানে, সেখানে কিন্তু সে মারা গেছিল। এরপরও লাস্টারে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের একজন ডাক্তার বলছিল যে মানুষ অসুস্থ হলে চিকিৎসা করবে, মরা লাশের কি চিকিৎসা করবে, এই জন্য ওই কথাটা বেশি প্রচার হয় নাই। এরপরে মরা লাশ এখানে আনা হয়েছে, আইনা এখানে দেখানো হয়েছে যে হাদি মারা গেছে, মারা গেছে আরামজাদা 13 তারিখ।